যুগে যুগে মানুষ নিজেকে অন্যের কাছে আকর্ষণীয় করতে পারফিউম ব্যবহার করে আসছে, কিন্তু সেই পারফিউম তৈরির জন্যই কি কেউ 13টি খুনের খুনিতে পরিণত হতে পারে? জন ব্যাপটিস্ট, যার কিনা জন্মের সাথে সাথেই মৃত্যুবরণ করার কথা, সেই কিনা পুরো একটা শহরকে নিজের পায়ের নিচে নামিয়ে আনে এক অদ্ভুত প্রতিভার দ্বারা। তার নাক ছিল পৃথিবীর সবথেকে ঘ্রাণ ক্ষমতার অধিকারী, আর এই অদ্ভুত প্রতিভা নিয়েই সে তৈরি করেছিল পৃথিবীর সবথেকে সুঘ্রাণযুক্ত পারফিউম, যার জন্য সে হত্যা করেছিল 13টি নির্দোষ মেয়েকে। অথচ সেই শহরের লোকেরা তাকে খুনি নয়, বরং সম্বোধন করেছিল তাদের অ্যাঞ্জেল হিসেবে। এমন অসাধারণ প্লট নিয়েই 1985 সালে জার্মান লেখক প্যাট্রিক সাসকিন্ড লিখেছিলেন সাইকোলজিক্যাল মার্ডার থ্রিলার পারফিউম, দ্য স্টোরি অফ এ মার্ডারার, একই নামে, যার সিনেমা অ্যাডাপ্টেশন হয় 2006 সালে। তো চলুন আজকে চোখ রাখি পারফিউম, একজন খুনির গল্পের ইনসাইডে। মুভির শুরুতেই দেখা যায় একজন কয়েদিকে টেনে হিঁচড়ে জনসম্মুখে নিয়ে আসা হয়। উপস্থিত জনতা কয়েদিকে দেখে তাদের ক্ষোভ প্রকাশ করতে থাকে। কয়েদিটাকে মৃত্যুদণ্ডের রায় পরে শোনানো হয় এবং আরও বলা হয় যে ফাঁসিকাষ্ঠে ঝুলন্ত অবস্থায় লোহার রড দিয়ে তার সমস্ত হাড় ভেঙে ফেলা হবে এবং জল্লাদকে কোনরূপ দয়া প্রদর্শন করতে কঠোরভাবে নিষেধ করা হয়। রায় শুনে জনতা উল্লাসে ফেটে পড়ে। চিন্তা করুন, কতটা ঘৃণ্য অপরাধ করলে এরূপ ভয়াবহ শাস্তির বিধান হতে পারে। কে এই কয়েদি আর কি তার সেই নিকৃষ্ট অপরাধ, সেসব বলতে ফ্ল্যাশব্যাকে আমাদের একদম গল্পের শুরুতে নিয়ে আসা হয়। প্যারিস শহরের একটি নোংরা মাছের আড়ত, যেখানে এই মহিলাটি কাজ করত, হঠাৎই তার প্রেগন্যান্সির ব্যথা শুরু হয় এবং একটি বাচ্চার জন্ম দেয়। এর আগেও সে এমন পরিচয়হীন 4টি বাচ্চার জন্ম দিয়েছিল এবং প্রত্যেককে ফেলে দিয়েছিল। এবারও সে একই কাজ করতে গেলে বাচ্চাটি কান্না করে ওঠে, যার ফলে আশেপাশের মানুষজন টের পেয়ে নিজ সন্তানকে হত্যা চেষ্টার অপরাধে তাকে ফাঁসিতে ঝুলানো হয়। সদ্য জন্ম নেয়া, অথচ আমরা বুঝতে পারি বাচ্চাটি তার ঘ্রাণ শক্তির মাধ্যমে আশেপাশে কি ঘটছে সব বুঝতে পারছে। বাচ্চাটি সাধারণ কেউ নয়, জন ব্যাপটিস্ট, এই গল্পের নায়ক। জন্মের পরপরই অনাথ হওয়ায় বাচ্চাটিকে ম্যাডাম গ্যাল্ডের অনাথ আশ্রমে পাঠানো হয়, যে টাকার বিনিময়ে শহরের অনাথ বাচ্চাদের দেখভাল করত। ধীরে ধীরে এই অনাথ আশ্রমে জন বড় হতে লাগল। অন্তর্মুখী এবং সবকিছু সুখে দেখার প্রবণতার জন্য এখানে তার কোনো বন্ধু তৈরি হয়নি। এই সময়ে তার ঘ্রাণশক্তি আরও বৃদ্ধি পায় এবং এই ক্ষমতা দিয়েই সে আশেপাশের সবকিছুকে বুঝতে চেষ্টা করত। সে শুকনো কাঠ, মাটি, এমনকি বহুদূরের সমুদ্রের তলদেশে থাকা পাথরের গন্ধ পর্যন্ত অনুভব করত। 13 বছর বয়সে ম্যাডাম গার্ল তাকে একটি চামড়া কারখানায় বিক্রি করে দিল। এর পরপরেই ম্যাডাম গার্ল আত্মাইয়ের হাতে প্রাণ হারায়। এখানে একটি অবাক করা বিষয় হলো, যখনই জনকে কেউ ত্যাগ করেছে তখনই তার মৃত্যু হয়েছে। যেমন প্রথমে তার মা, এবার ম্যাডাম গার্ল। চামড়ার ট্যানারিতে জনকে কঠোর পরিশ্রম করতে হতো। তার থেকেও বড় কষ্টের বিষয় হলো, যার নাক এত সূক্ষ্ম তাকেই কিনা উৎকট গন্ধের মধ্যে জীবন কাটাতে হচ্ছে। এই চামড়ার কারখানায় কেউ 5 বছরের বেশি টিকতে পারত না। কঠোর পরিশ্রমের জন্য হয়তো মারা যেত বা পালিয়ে যেত। একমাত্র জন ব্যাপটিস্টেই 5 বছর অতিক্রম করে। বিষয়টি লক্ষ্য করে কারখানার মালিক খুশি হয়ে জনকে কারখানার বাইরে শহরে পণ্য ডেলিভারির কাজে নিয়োগ দেয়। প্রথমবারের মতো শহরে এসে জন নতুন নতুন সব ঘ্রাণের সন্ধান পায়। ঘটনাক্রমে সে ঘ্রাণ নিতে নিতে একটি পারফিউম বিক্রির দোকানের সামনে চলে আসে এবং ঘ্রাণ পায় তৎকালীন প্যারিসের সবথেকে বিখ্যাত পারফিউম অ্যামোরেন সাইকের। কিন্তু হঠাৎ করেই তার নাক আর একটা ঘ্রাণের সন্ধান পায়, যা অ্যামোরেন সাইকের ঘ্রাণকেও ম্লান করে দিচ্ছিল। সেই ঘ্রাণের পিছু গিয়ে জন দেখতে পায় ঘ্রাণটা আসছে এক ফল বিক্রেতা মেয়ের শরীর থেকে। জনকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি তার দিকে 2টি ফল এগিয়ে দেয়, কিন্তু জনের নাক ফল নয়, খুঁজছিল মেয়েটির শরীরের গন্ধ। জনের এই অস্বাভাবিকতা দেখে মেয়েটি সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু জন তখনও সেই ঘ্রাণের রহস্য বুঝতে পারছিল না। তাই সে মেয়েটির পিছু পিছু আবারও যায়। এবার জনকে দেখে মেয়েটি ভয়ে চিৎকার করে উঠলে জন তার মুখ চেপে ধরে, ফলে মেয়েটি শ্বাসরোধ হয়ে মারা যায়। মেয়েটির মৃত্যুতে জন বিন্দুমাত্র অনুতপ্ত হয় না, বরং সে মেয়েটির দেহ থেকে ঘ্রাণ শুকতে থাকে। কিন্তু মেয়েটি মারা যাবার পর দ্রুত তার শরীরের ঘ্রাণ বিলীন হয়ে যেতে থাকে। জন শত চেষ্টাতেও ওই ঘ্রাণকে ধরে রাখতে পারে না। ওই দিন রাতে জন কারখানায় বসে ভাবতে থাকে যে ওই ঘ্রাণটি ছাড়া তার জীবনের কোনো অর্থ নেই এবং যে করেই হোক ওই ঘ্রাণটি তাকে আজীবনের জন্য সংরক্ষণ করতে হবে। এর কিছুদিন পরে জন একটি পারফিউমের দোকানে চামড়া ডেলিভারি করতে আসে। দোকানটি ইতালিয়ান পারফিউমার বালদিনির। আগে বেশ নামডাক থাকলেও হাল ফ্যাশনের পারফিউমের সাথে তার পারফিউম পেরে উঠছিল না।
তাই তার দোকানেও সারাদিনে কোনো কাস্টমার আসে না। এক ধনী কাউন্টের জন্য সে অ্যামোরেন্স সাইকের মতো একটা পারফিউম তৈরির জন্য রাত দিন পরিশ্রম করে, কিন্তু কিছুতেই তার নাক বুঝতে পারছিল না যে অ্যামোরেন্স সাইকিতে কি কি ইনগ্রেডিয়েন্টস রয়েছে। জন আগেও কয়েকবার এই দোকানটিতে এসেছিল, তাই এবার সে মনে মনে প্ল্যান করে যে যেভাবেই হোক বালদিনীর মন জয় করে তাকে ঘ্রাণ সংরক্ষণের পদ্ধতি জানতে হবে। তাই সে বালদিনীকে অ্যামোরেন্স সাইকি তৈরির একটি ধারণা দেয়, কিন্তু বালদিনী বিষয়টা উড়িয়ে দেয় যে একটা ট্যানারি শ্রমিক জানে অ্যামোরেন্স সাইকির রহস্য। তবে অনেক অনুরোধের পর বালদিনী রাজি হওয়ায় জন ব্যাপটিস্ট তাকে অ্যামোরেন্স সাইকির থেকেও সুন্দর একটি পারফিউম তৈরি করে দেয়। বালদিনী অবাক হয়ে লক্ষ্য করে যে ছেলেটি উপাদানের নাম পর্যন্ত জানে না, সেই ছেলেটি এমন একটি পারফিউম তৈরি করেছে যাতে রয়েছে সকল সুমিষ্ট ফুলের সুঘ্রাণ। পরদিনেই বালদিনী 3 গুণ দামে জনকে কারখানা থেকে কিনে নিয়ে আসে এবং জন যাবার পরপরই কারখানার মালিক একটি দুর্ঘটনায় মারা যায়। জনের সহায়তায় বালদিনী সব জনপ্রিয় পারফিউমের সিক্রেট উন্মোচন করে এবং নতুন নতুন পারফিউম তৈরি করে। ফলে তার দোকান প্যারিসের সকল পারফিউমের ব্যবসাকে ছাড়িয়ে যেতে লাগলো। খুশি হয়ে বালদিনী জনকে পারফিউমের স্তর বর্ণনা করে যে প্রতিটি পারফিউমে রয়েছে 3টি স্তর এবং প্রতিটি স্তরে রয়েছে 4টি করে মোট 12টি নোট। এই 12টি নোট দিয়েই একটি পূর্ণাঙ্গ পারফিউম তৈরি হয়। তবে বালদিনী আরও বলে যে এই 12টি নোটের বাইরেও রয়েছে আরেকটি নোট, এবং সেই নোটটি যদি বাকি 12টি নোটের সাথে যুক্ত করা হয় তবে সেটিই হবে পৃথিবীর সেরা পারফিউম। সেই ঘ্রাণ দিয়ে চাইলে পুরো পৃথিবীকে বশ করা সম্ভব এবং সেই ঘ্রাণ মানুষকে স্বর্গের অনুভূতি দিবে। তবে বালদিনী বলে যে সেই 13 নম্বর নোটটি এখনও আবিষ্কৃত হয়নি এবং কোনো মানুষের পক্ষে সেটাকে বের করা সম্ভবও নয়। জন এবার জানতে চায় যে কিভাবে কোনো বস্তু থেকে ঘ্রাণ সংরক্ষণ করতে হয়। বালদিনী তাই জনকে পাতন পদ্ধতির হাতে কলমে ব্যবহার শেখায়। বালদিনী 10,000 গোলাপ একটি পাত্রে আগুনে জ্বাল দেয়। এরপর সেই গোলাপের রস বাষ্পে পরিণত হয়ে সূক্ষ্ম একটি নল দিয়ে ফোটায় ফোটায় পাত্রে গিয়ে জমা হয়। জন পুরো প্রসেসটি শিখে নেয়। পরের দিন সে কাঠ, তামা এবং গ্লাসের টুকরো দিয়ে পাতন পদ্ধতিতে ঘ্রাণ সংরক্ষণ করতে ব্যর্থ হয় এবং বালদিনীকে মিথ্যেবাদী বলে। বালদিনী দেখে যে অন্যান্য জিনিসপত্রের সাথে সে তার পোষা বিড়ালকেও ওই পদ্ধতিতে ব্যবহার করেছে। ভীষণ রেগে বালদিনী জনকে বলে যে সে কখনোই কোনো ঘ্রাণকে সংরক্ষণ করতে পারবে না। শুনে আপসেট হয়ে জন সেখানেই জ্ঞান হারায়। জন ছিল বালদিনীর ব্যবসার আসল কারিগর, তাই দ্রুত চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করা হয়। সুস্থ হয়েই জন জানতে চায় যে পাতন পদ্ধতি ছাড়াও আর কোনো পদ্ধতিতে ঘ্রাণ সংরক্ষণ করা সম্ভব কিনা। বালদিনী বলেন সম্ভব, তবে সেটা তিনি জানেন না। সেটা একমাত্র গ্রাস নামক শহরেই ব্যবহার করা হয়। শুনে জন গ্রাসে যেতে চাইলে বালদিনী 100টি নতুন পারফিউম ফর্মুলার বিনিময়ে রাজি হয় এবং তাকে একটি সুপারিশপত্র লিখে দেয়। জন গ্রাসের উদ্দেশ্যে বের হতেই বালদিনী তার দোকানসহ নদীতে নিমজ্জিত হয়। একটি ছোট অ্যানাউন্সমেন্ট, স্ক্রিন ইনসাইট চ্যানেলের পক্ষ থেকেই সামনে সর্বকালের সেরা টিভি সিরিজ গেম অফ থ্রোনসের পূর্ণাঙ্গ বাংলা এক্সপ্লেন আসবে, তাই সিরিজ লাভারগণ চাইলে চ্যানেলটির সাথে যুক্ত হতে পারেন। গ্রাসে যাত্রাপথে জন এক রাতে একটি পাহাড়ি গুহায় আশ্রয় নেয়। জায়গাটি ছিল একদম ঘ্রাণশূন্য এবং জন প্রথমবারের মতো বুঝতে পারে তার নিজেরই কোনো ঘ্রাণ নেই। অনুশোচনায় জন একদম পাগলের মতো হয়ে যায়। সে ভীষণ হতাশ হয়ে পড়ে। তবে পরে তার পৃথিবীর সবথেকে সুঘ্রাণযুক্ত পারফিউম তৈরির বাসনা আরও তীব্র হয়। গ্রাস শহরে প্রবেশের মুখে লরা নামক একটি মেয়ের শরীর থেকে ওই একই ঘ্রাণ আবার পায়, যেটা সে বহুদিন আগে সেই ফল বিক্রেতা মেয়ের শরীর থেকে পেয়েছিল। সে লরার পিছু পিছু গিয়ে জানতে পারে লরা ওই শহরের সবথেকে ধনী ব্যক্তি অ্যান্টনির একমাত্র মেয়ে। সিন শিফট হয়। বালদিনীর সুপারিশপত্রের মাধ্যমে জন ব্যাপটিস্ট একটি পারফিউম কারখানায় কাজে যোগ দেয়। এখানে সে পারফিউম সংরক্ষণের 2টি উপায় শিখে নেয়। প্রথম উপায়টি পরীক্ষার জন্য সে ওই কারখানার ফুলবাগানে কাজ করা একটি মেয়েকে হত্যা করে, কিন্তু এই পদ্ধতিটি ব্যর্থ হয়। এরপর দ্বিতীয় পদ্ধতি পরীক্ষার জন্য সে শহরের এক পতিতাকে ভাড়া করে এবং তাকে হত্যা করে তার সারা গায়ে প্রাণীর চর্বি লাগিয়ে দেয়। পরে ওই চর্বিগুলো তুলে পাতন প্রক্রিয়ায় সে প্রথমবারের মতো তার কাঙ্ক্ষিত পারফিউম তৈরি করতে সক্ষম হয়। ব্যাস, এখান থেকেই শুরু হয় জনের আসল মিশন। সে একে একে পারফিউমের 13টি নোটের জন্য 13টি বোতল সাজিয়ে তৈরি হয়। অন্যদিকে অ্যান্টনির বাড়িতে লরার জন্মদিনের উৎসব চলছে। অনুষ্ঠানের এক পর্যায়ে লরা তার বান্ধবীদের সাথে লুকোচুরি খেলতে শুরু করে। হাত পেতে থাকা জন সেখান থেকে 2 যমজ বোনকে হত্যা করে তুলে আনে এবং তার নোটের প্রথম 2 বোতল ভর্তি করে।
এভাবে বেশ কয়েকটা খুনের পর বিষয়টি শহরের লোকদের নজরে আসে। ধীরে ধীরে সুন্দর শহরটায় আতঙ্ক ভর করে। লোকজন একে অপরকে সন্দেহ করে হত্যা করতে লাগল। গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শহরে কারফিউ জারি করা হলো। শহরের প্রবেশদ্বারগুলো বন্ধ করে দেয়া হলো, কিন্তু খুনি থামল না। আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা বৃদ্ধি করা হলো, কিন্তু লাশের সংখ্যা কমানো গেল না। শহরের প্রতিটা গলির প্রতি ইঞ্চিতে চিরুনি তল্লাশি চালানো হলো, কিন্তু তাতে শুধু নতুন নতুন লাশের দেখাই মিলল। প্রাণোচ্ছলে ভরা শহরটায় কবরের নীরবতা ভর করল, যেন পুরো শহরটাকে কবজা করে নিয়েছে এক অদৃশ্য পিশাচ। এভাবেই জন ব্যাপটিস্ট তার 13টি নোটের 12টি ভর্তি করে ফেলে এবং বাকি নোটটির জন্য সে টার্গেট করে শহরের সবথেকে সুন্দরী মেয়ে লরাকে। এদিকে অ্যান্টনি সবকিছু পর্যবেক্ষণ করে শহর ছেড়ে বহুদূরে এক নির্জন দ্বীপের হোটেলে তার মেয়েকে নিয়ে আশ্রয় নেয়। কিন্তু জন ব্যাপটিস্ট, যে কিনা সেই দুর্গন্ধযুক্ত মাছের আড়ত থেকে এত দূর এসেছে, যে কিনা তার লক্ষ্যের এত কাছে, সে কি এতটুকুতেই হাল ছেড়ে দিবে? লরার গন্ধকে অনুসরণ করে সেও তাদের পিছু লাগে। এদিকে একটি কুকুর জন যেখানে থাকতো তার মাটির নিচ থেকে একটি সেরা পোশাক টেনে বের করে এবং অনুসন্ধান করে একে একে 12টি মেয়ের পোশাক খুঁজে পাওয়া যায়। সবাই বুঝতে পারে যে আসল খুনিকে। দিকে দিকে জনের খোঁজ শুরু হয়। অন্যদিকে অ্যান্টনি তার মেয়ের নিরাপত্তায় হোটেলের সবগুলো রুম ভাড়া করে নেয় এবং রাতে তার মেয়ের রুমটি বাইরে থেকে লক করে চাবিটি নিজের কাছেই রাখে। কিন্তু সকালে মেয়ের রুম খুলে অ্যান্টনি যা দেখলেন তা হয়তো পৃথিবীর কোনো বাবাই দেখতে চাইবে না। জন তার সর্বশেষ হত্যার পর শুরু করে দিয়েছে 13 নম্বর নোটের কাজ। আজ বহু বছর পর, বহু কঠিন পথ অতিক্রম করে জন তার সফলতার সামনে। অবশেষে সে 13 নম্বর নোটটির কাজ শেষ করে এবং বাকি 12টি নোটের সাথে মিশিয়ে তৈরি করে পৃথিবীর সেরা পারফিউমটাকে। কিন্তু আফসোস, এত বছরের সাধনা সে পরখ করতে পারল না। ঠিক সেই মুহূর্তেই ক্রাশ শহরের পুলিশ তাকে গ্রেপ্তার করে নেয়। মুভির সিন শিফট হয় আর আমাদেরকে নিয়ে আসা হয় গল্পের একদম শুরুতে, যেখানে জনের মৃত্যুর রায় পরে শোনানো হয়েছিল। সারা শহরের মানুষ উল্লাস করতে করতে এসে ভিড় করছে ইতিহাসের কুখ্যাত খুনের সাজা দেখতে। ফাঁসিস্থলে জনকে নিয়ে আসা হয়। গাড়ি থেকে নামার পূর্বে সে এক ফোঁটা পারফিউম নিজের গলায় লাগিয়ে নেয়। জন গাড়ি থেকে নামতে মানুষের ঘৃণায় ভরা মুখগুলো মুহূর্তেই কেমন পরিবর্তন হয়ে গেল। তারা সম্মানের সাথে জনকে সামনে যাবার জায়গা করে দিল। জন গিয়ে জল্লাদের সামনে দাঁড়াতেই সে হাঁটু গেড়ে বিনয়ের সাথে ঘোষণা দিল যে এই লোক নির্দোষ। মূলত গাড়ি থেকে নামার আগে জনের গলায় লাগানো ওই এক ফোঁটা পারফিউমের গন্ধে সবাই বিমোহিত হয়ে গিয়েছে। জন এবার তার পকেট থেকে রুমাল বের করে তাতে খানিকটা পারফিউম ঢেলে সেটাকে বাতাসে নেড়ে দেয়। উপস্থিত জনতার যেন এবার পাগল হবার পালা। স্বয়ং ধর্মযাজক জনকে নির্দোষ বলে দাবি করে এবং সৃষ্টিকর্তার পয়গম্বর হিসেবে ঘোষণা দেয়। এমনকি লরার বাবা পর্যন্ত জনের কাছে ক্ষমা চায় এবং তাকে তার পুত্র বলে সম্বোধন করে। উপস্থিত সাধারণ জনতা হাঁটু গেড়ে কাঁদতে কাঁদতে ক্ষমা প্রার্থনা করে। তারা মনে করতে থাকে যে স্বর্গ বুঝি তাদের কাছে নেমে এসেছে। তাই তারা তাদের লজ্জা ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসায় মগ্ন হয়ে পড়ে। সেই মানুষটিকে খুঁজে বের করা হয় যে জনকে খুনি হিসেবে অভিহিত করেছিল এবং তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। জন চাইলে এখন পুরো পৃথিবীকে তার গোলাম বানাতে পারে, চাইলে নিজেকে সৃষ্টিকর্তা বলেও দাবি করতে পারে। তার হাতে এসেছিল এমন এক ক্ষমতা যা টাকা, ভয় অথবা মৃত্যুর চেয়েও শক্তিশালী। জন হাঁটতে হাঁটতে ভাবতে থাকে যে এই পারফিউম দিয়ে সে সবার ভালোবাসা পেতে পারে, কিন্তু সেটা সেই ঘ্রাণের মিথ্যে মোহর জন্য। মোহ কেটে গেলে তাকে ভালোবাসার কেউ নেই। কি লাভ এই মিথ্যে ভালোবাসার? হাঁটতে হাঁটতে জন গিয়ে উপস্থিত হয় সেই দুর্গন্ধময় পচা মাছ বাজারে, একদিন যেখানে তার জন্ম হয়েছিল। সে মাথার উপর বাকি পারফিউমটুকু ঢেলে দেয়। ফলে সেখানকার মানুষজন ঘ্রাণে আত্মহারা হয়ে প্রথমে তার পোশাক এবং পরে তার মাংস খুবলে নিতে থাকে। পরের দিন সেখানে শুধুমাত্র জন ব্যাপটিস্টের পোশাকের কিছু টুকরো পড়ে থাকে। এভাবেই পৃথিবীর বুক থেকে সেরা পারফিউমারের গল্পের সমাপ্তি ঘটে। মুভির একদম শেষ দৃশ্যে দেখা যায় সেই পারফিউম বোতলের শেষ ফোঁটাটি প্যারিসের মাটি ও বাতাসের সাথে মিশে যায়। কে জানে, হয়তো এজন্যই প্যারিসকে বলা হয় ভালোবাসার শহর অথবা সিটি অব লাভ।